হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা নামক নাট্যাংশটি নিয়ে আলোচনা করব। সিরাজদৌল্লা নাট্যাংশটি নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নামক মূল নাটক থেকে গৃহীত। নাটকটি রচিত হয় 1938 খ্রিস্টাব্দে। ওই বছরে 18 জুন নাট্য নিকেতন মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়। 3 অঙ্কের মূল নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য হলো আমাদের পাঠ্যাংশের অন্তর্গত। আমাদের পাঠ্য সিরাজদৌল্লা নাটকটি পাঠ করতে গেলে এবং এই নাটকটিকে ভালো করে বুঝতে গেলে আমাদের অবশ্যই এই নাটকের কিছু পূর্বকথা অর্থাৎ ইতিহাস সম্পর্কিত কিছু কথাকে আমাদের স্মরণ করতে হবে। দেখো, তোমরা সকলেই মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁ, সিরাজদৌল্লার যে ইতিহাস, সেই ইতিহাসটা তোমাদের ইতিহাস বইয়ে পড়েছ। তা আমি তোমাদেরকে সেই ইতিহাসটা একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আলীবর্দী খাঁ ছিলেন একজন অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন, দক্ষ ও ধুরন্ধর পরিচালক ও প্রশাসক। 1740 অব্দে তিনি মুর্শিদ কুলি খাঁর নাতি তৎকালীন নবাব সরফরাজ খাঁকে মুর্শিদাবাদ থেকে 11 ক্রোশ দূরে ঘেরিয়ার মাঠে ভয়াবহ যুদ্ধে পরাজিত করে বাংলা, বিহার, উড়িষ্যার মসনদে বসেন। আলীবর্দী খাঁর দাদা হাজী আহমদের 3 পুত্র সন্তান ছিল: মোহাম্মদ রেজা খাঁ বা নওয়াজিজ মোহাম্মদ, আকা সৈয়দ আহমদ ও জৈনউদ্দিন। নবাব আলীবর্দী খাঁয়ের 3 কন্যা সন্তান ছিল। জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগমের নওয়াজিজ মোহাম্মদের, মধ্যম কন্যা মুনিরা বেগমের সঙ্গে আকা সৈয়দ আহমেদের এবং কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের সাথে জৈনউদ্দিনের বিবাহ দেন। ফলে উত্তরাধিকার আসার 2টি পথ থেকে একটি পথে এসে মেশে। পরে নওয়াজিজ আহমদ ঢাকার শাসনভার, আকা সৈয়দ আহমদ উড়িষ্যা ও জৈনউদ্দিন বিহারের শাসনভার গ্রহণ করেন। 1750 সালে আলীবর্দী খাঁয়ের বরখাস্ত করা এক সেনাপতি মুরাদ শেখের হাতে খুন হন জৈনউদ্দিন। জৈনউদ্দিনের 3 পুত্র ছিল: মির্জা মাহমুদ, সিরাজ উদ্দৌলা শাহ কুলি খাঁ ও ইকরামউদ্দৌলা। ঘসেটি বেগম নিঃসন্তান হওয়ায় ইকরামউদ্দৌলাকে দত্তক নেন। বাবার মৃত্যুর পর সিরাজ হলেন বিহারের সুবেদার, তবে তিনি স্বাধীন ছিলেন না। রাজা জানকীরাম সিরাজের প্রতিনিধিরূপে পাটনাই থেকে বিহার শাসন করতেন। একসময় সিরাজ নিজেই বিহারের স্বাধীন অধিপতি হওয়ার অভিলাষে পাটনায় রওনা হন, কিন্তু রাজা জানকীরাম আলীবর্দী খাঁর অনুমতি ছাড়া সিরাজের হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি না হয় উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ হয় এবং সিরাজ হেরে যায়। দহিত্রের এমন আচরণে আলীবর্দী উদ্বিগ্ন হয়ে পাটনায় এসে সিরাজকে নিজের কাছে নিয়ে আসেন। তখন থেকেই সিরাজ আলীবর্দীর সান্নিধ্য পান। আলীবর্দী খাঁ তাকে নিজের আদর্শে গড়ে তোলেন। অস্ত্রবিদ্যা, রাজনীতি, রাজ্য পরিচালনা, খুঁটিনাটি শিক্ষা তিনি তাকে দান করেন। তার মৃত্যুর সময় তিনি সিরাজকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব করে রেখে যান। শওকত জং, মোহাম্মদ বেগ এরা প্রথমে কোনো বিরোধিতা করেনি। ঘসেটি বেগম চেয়েছিল সিংহাসনে বসবে তার দত্তক পুত্র ইকরামউদ্দৌলা, কিন্তু ভাগ্যের পরিহাসে ইকরাম বসন্ত রোগে মারা যান। এদিকে শওকত জং সিংহাসনের জন্য সিরাজের সঙ্গে ষড়যন্ত্র করলে সিরাজ তাকে পরাজিত করে এবং বধ করেন। ফলে পুত্রের মৃত্যু শোক, এদিকে শওকতের মৃত্যু ঘসেটির মধ্যে প্রতিহিংসার জন্ম দেয়। ফলে ঘসেটি বরাবরের জন্যই চেয়েছিল সিরাজকে সিংহাসন থেকে সরাতে। তাই তিনি ক্রমশই বিভিন্ন সভাসদ ও ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সিরাজকে সিংহাসনচ্যুত করতে ষড়যন্ত্র করতে থাকে। তা আমাদের আলোচ্য পাঠ্যাংশে আমরা দেখব কিভাবে সিরাজের সভাসদেরা, ঘসেটি বেগম এবং ইংরেজরা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তারই চিত্র আমরা
আমাদের পাঠ্য নাট্যাংশে পেয়ে থাকব। চলো এবারে আমরা আমাদের পাঠ্য নাটকটি পাঠ করে তার মূল আলোচনায় প্রবেশ করি। সিরাজউদ্দৌলা শচীন্দ্রনাথ সেনগুপ্ত। দরবার কক্ষ। সিরাজ সিংহাসনে উপবিষ্ট, কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট। সভাসদদের মাঝে মির্জাফর, মোহনলাল, মীরমদন, রায়দুল্লাভ একদিকে, অন্যদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মশিয়েলা দণ্ডায়মান। গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়া আছে। দেখো, নাটক সম্পর্কে পড়তে গিয়ে আমাদের একটু জানতে হবে যে নাটক লেখার ধরনটি কিন্তু একটু অন্যরকম হয়। আমরা গদ্য পদ্য যে পড়েছি সেগুলো লেখার ধরনের সাথে এই লেখার ধরনের কিছু পার্থক্য থাকবে। নাটক সাধারণত মঞ্চস্থ হয়, এটা কোনো না কোনো মঞ্চে অভিনয় করা হয়। সেই মঞ্চটি কিন্তু একটা প্ল্যাটফর্ম, একটা প্রেক্ষাপট, একটা পরিবেশ পরিস্থিতি, একটা আবহ তৈরি করা হয় কিন্তু সেই মঞ্চের মধ্যে। মঞ্চটাই হয়ে ওঠে কখনো যুদ্ধক্ষেত্র, কখনো রাজসভা, কখনো গৃহের অন্দর, কখনো মাঠ, কখনো রাস্তা। অর্থাৎ ওই নাট্য মঞ্চটির মধ্যেই কিন্তু ওই পরিবেশটা তৈরি করে কিন্তু সেই নাটকটি অভিনীত করা হয়। আর নাটক কিভাবে এগোয়? নাটকে দেখবে কিছু চরিত্র থাকে, সেই চরিত্রের সংলাপের মাধ্যমে একটি ঘটনা আস্তে আস্তে এগিয়ে যায় সমাপ্তির দিকে। আমরা যখন কোনো গদ্য পড়ি, সেই গদ্যগুলি পড়তে পড়তে সেখানে তার গদ্যের মধ্যে চরিত্র থাকে, তার সম্পর্কে কিছু বর্ণনা থাকে। কিন্তু নাটকের ক্ষেত্রে কি হয়, কিন্তু দেখবে চরিত্রগুলোর নাম থাকবে আর তার পাশে তার সংলাপ থাকবে। আমরাও কিন্তু আমাদের পাঠ্য নাটকটিতে সেইভাবেই দেখব এবং সেটা আমরা জানতে পারবো। তা আমাদের যে নাটকের প্রথম যে প্রেক্ষাপট, যে মঞ্চটি তৈরি করা আছে, সেই মঞ্চে আমরা কি দেখলাম? একটা দরবার কক্ষ, অর্থাৎ রাজ দরবারের যে কক্ষ, সেই কক্ষটা কিন্তু এখানে তৈরি করা আছে। সেখানে কি আছে? সিংহাসনে আছে। সেই সিংহাসনের উপরে সিরাজদৌল্লা বসে আছেন, তার কর্মচারীরা যথাস্থানে বসে রয়েছে। সভাসদেরা অর্থাৎ রাজসভায় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সেনাপতি, মন্ত্রী, বিভিন্ন সভাসদেরা থাকে, তারা সেই রাজদরবারে উপস্থিত রয়েছে। তাই সেখানে কে দেখা যাচ্ছে? সেখানে মির্জাফর, মোহনলাল, মীরমদন, রায়দুল্লভ এরা একদিকে রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে আছে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মশিয়েলা। আর গোলাম হোসেন একজন ব্যক্তি যিনি নবাবের পায়ের কাছে বসে আছেন। এইবারে সিরাজ কি বলছে দেখো, আমরা পাঠ করে এবার মূল আলোচনাতে প্রবেশ করছি। সিরাজ, হোয়াটস ইয়োর এক্সেলেন্সি। সিরাজ, কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। ওয়াটস, জানে ইয়োর এক্সেলেন্সি। সিরাজ, আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্তই তোমার জানা আছে। দেখো, প্রথম শুরুতেই পাচ্ছি সিরাজ ওয়াটস সম্বোধন করে ডাকছে। ওয়াটস কি বলছে? ইয়োর এক্সেলেন্সি। অর্থাৎ রাজাকে কথা বলতে গেলে বা নবাবের সাথে কথা বলতে গেলে তাকে কিছু সম্বোধন করতে হয়। সেই সম্বোধন, যেহেতু ওয়াটস একজন ইংরেজ প্রতিনিধি, তাই তিনি ইংরেজিতেই বলেছেন ইয়োর এক্সেলেন্সি, যে কথার অর্থটি হবে কি? হ্যাঁ জাহাপনা। অর্থাৎ তখনকার দিনে নবাবকে কিন্তু তার সভাসদেরা বা প্রজারা এই ধরনের সম্বোধন করেই কথা বলতো। অর্থাৎ ইয়োর এক্সেলেন্সি বলতে আমরা বুঝবো হ্যাঁ জাহাপনা। সিরাজ তাকে কি স্মরণ করিয়ে দিয়েছেন? যে তিনি কলকাতা জয় করতে গিয়েছিলেন, কলকাতা আক্রমণ করেছিলেন। সেই সময় ওয়াটস সেখানে তার সঙ্গে ছিল, তিনি সমস্ত বিষয়টাই জানে, যে কলকাতা জয়ের যে ইতিহাস তার জায়গা আছে, সেটি তার জানা আছে। আর সেই কলকাতা জয় করে তিনি সেই জায়গার নাম দিয়েছিলেন আলীনগর। আলীনগর নামটি রেখেছিলেন কিন্তু তার দাদু অর্থাৎ আলীবর্দী খাঁর নাম অনুসারে কিন্তু এই জায়গাটির নামকরণ করা হয়েছিল আলীনগর। ওয়াটস বলেছে জানে কেন বলছে? এখানে দেখো, এখানে হওয়া উচিত ছিল জানি, কারণ ইংরেজরা যখন বাংলা ভাষা শিখেছিল তারা তো বাংলা ভাষা তো আমাদের মতন তো স্পষ্ট বলতে পারতো না, তাদের উচ্চারণের মধ্যে এই ধরনের একটি টান ছিল, তাই সে বলছে জানে। সেখানে আলীনগরে কোম্পানির সঙ্গে সিরাজে কিছু সন্ধি হয়েছিল, সেই সন্ধির শর্তগুলো যে তার জানা আছে সেগুলো তিনি তাকে স্মরণ করে দিয়েছে। এবার দেখো, এই কলকাতা আক্রমণের ইতিহাসটা একটু তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, এটাও তোমরা মন দিয়ে
জেনে রাখো। ইংরেজদের সঙ্গে বাংলার নবাবদের সংঘাত কিন্তু বেশ বহুদিন ধরে চলছিল। আলীবর্দী পর্যন্ত প্রত্যেকেই মোটামুটি একটা সমঝোতার মধ্যে দিয়েই কিন্তু আসার চেষ্টা করছিল ইংরেজদের সঙ্গে। কিন্তু দিনে দিনে ব্রিটিশ বণিকদের সাহস বেড়েই চলছিল। ব্রিটিশদের অনুমতি ছিল শুধু ব্যবসা বাণিজ্য করা, তার জন্য দুর্গের কোনো প্রয়োজন ছিল না। আলীবর্দী এই প্রশ্নের উত্তর পাননি, ফলে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল তখনই। সিরাজ সিংহাসনে বসা মাত্রই উঠে পড়ে লাগলেন ব্রিটিশদের জব্দ করতে। অন্যদিকে ব্রিটিশ গভর্নর ড্রেকের সঙ্গে দেশীয় রাজাদের আঁতাত আরও শক্তিশালী হয়ে উঠেছে। বাংলার শাসক হিসেবে সিরাজকে মেনে নিতে পারেননি কেউই, এমনকি তার বড় মাসি ঘসেটি বেগমও ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সে কথা জানতে পেরেছিলেন সিরাজ, তাই তাকে মতিঝিল প্রাসাদ থেকে নিয়ে এসেছিলেন নিজের হীরাঝিল প্রাসাদে, নজরবন্দি করে রেখেছিলেন সেখানে। কিছুদিনের মধ্যে ব্রিটিশ শক্তিকে সমূলে উৎখাত করতে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন তরুণ নবাব, সঙ্গে বিশাল সেনাবাহিনী। অবশ্য শুরুতেই আক্রমণ করলেন না সিরাজ। তৎকালীন ভারতের সমুচিত আদব কায়দা তো শিখিয়ে দিতে হবে ব্রিটিশদের, তাই আক্রমণের আগে নারায়ণ দাস নামের এক দূতকে পাঠালেন ড্রেকের কাছে। শর্ত ছিল দুটো: প্রথমত দুর্গ সংস্কার বন্ধ করতে হবে, আর দ্বিতীয়ত দেওয়ান রাজবল্লভের পলাতক পুত্র কৃষ্ণবল্লভকে নবাবের হাতে সমর্পণ করতে হবে। শর্ত শোনা মাত্রই গর্জে উঠলেন ড্রেক। অতএব যুদ্ধ ছাড়া কোনো রাস্তাই খোলা থাকলো না। নবাবের আসার খবর পেয়ে বাগবাজারের পেরেন্স পয়েন্টে তৈরি হলো ব্রিটিশ সেনাবাহিনী। তাদের সঙ্গে ছিল পর্তুগিজ এবং হিন্দু কোচ, কিন্তু সিরাজের বাহিনী এসবের জন্য তৈরি হয়ে এসেছিল। দিনটা 15 জুন 1756। সিরাজের বাহিনী এসে দাঁড়ালো কলকাতার উপকণ্ঠে। সুশিক্ষিত নবাবী সেনাবাহিনীর কাছে ব্রিটিশ বাহিনী আদৌ দাঁড়াতে পারছিল না। তবু 3 দিন ধরে যুদ্ধ চলল। শেষ পর্যন্ত 18 জুন লালদিঘির যুদ্ধে পরাজিত হলো ব্রিটিশ বাহিনী। কলকাতা শহর দখল করলেন নবাব, নাম রাখলেন আলীনগর। প্রিয় দাদুর প্রতি এই ছিল নাতির শ্রদ্ধার্ঘ্য। সেনাপতি মানিকচাঁদের হাতে দুর্গ পরিচালনার ভার দিয়ে সিরাজ ফিরে এলেন রাজধানী মুর্শিদাবাদে। এই সময় ব্রিটিশ কোম্পানির সঙ্গে সিরাজের একটি সন্ধি বা চুক্তি হয়, যা আলীগড়ের সন্ধি নামে খ্যাত। 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজদৌল্লা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়। আলীনগরের সন্ধিতে সিরাজদৌল্লা ইংরেজ কোম্পানির প্রায় সব শর্তই মেনে নেন, আর এই শর্ত ঠিকঠাক মানা হচ্ছে কিনা তা দেখভালের জন্য ব্রিটিশরা ওয়াটসকে তাদের প্রতিনিধি হিসাবে সিরাজের সঙ্গে তার রাজদরবারে পাঠিয়ে দেন। চলো এবার আমরা আমাদের পরবর্তী অংশটা পাঠ করে দেখি। তোমাদের কোম্পানি সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে, তারই জন্য প্রতিবিরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানির সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো? ওয়াটস: জানে, ইয়োর এক্সেলেন্সি। সিরাজ: তুমি প্রস্তুত হও। তাহলে দেখো, যে কথাটি বলেছি, এখানে ওয়াটসকে ইংরেজ প্রতিনিধি হিসাবে মুর্শিদাবাদে রাখা হয়েছে। এখন সন্ধির যে শর্ত, তা উভয় পক্ষকে কিন্তু মেনে চলতে হবে। শর্ত লঙ্ঘন করলে পরস্পরের বিরুদ্ধে কিন্তু কোনো স্টেপ নিতে পারে। তা এখন সিরাজ জানতে পেরেছে যে তারা ব্রিটিশরা শর্ত লঙ্ঘন করেছে। এখন সেই শর্ত লঙ্ঘনের সাজা হিসাবে তারা চাইলে ওয়াটসকে কিন্তু এই মুহূর্তে মেরে ফেলতে পারে। তা সে কথাই ওয়াটসকে স্মরণ করে দিতে চেয়েছেন। এবার উত্তরে ওয়াটস কি জানাচ্ছেন? ওয়াটস: আমি জানলাম না আমার অপরাধ। সিরাজ: তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তিভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। ওয়াটস: আপনার অভিযোগ বুঝতে পারলাম না। সিরাজ: মুন্সিজি, অ্যাডমিরাল ওয়াটসের পত্র। মুন্সিজি একখানি পত্র বাহির করলেন। দেখো, নাটকে যখন অভিনয় হয় তখন তুমি যদি স্টেজে এটা যদি দেখতে, তখন নাট্য দৃষ্টিতে বুঝতে পারতে যে সিরাজ এবার মুন্সিজিকে ডাকলেন, তিনি একটি পত্র নিয়ে আসলেন। সেই পত্রটি দিয়েছে অ্যাডমিরাল ওয়াটসনকে দিয়েছিল। সেই পত্রটি তিনি নিয়ে এসে বার করলেন। সিরাজ: এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো?
মুন্সি পত্র ওয়াটসকে দিলেন। ওয়াটস পড়তে লাগলেন। শেষের দিকে কি লেখা আছে? এর কি হলো? সিরাজ এই পত্রটি মুন্সিজিকে আনতে বললে সেই মুন্সিজি পত্রটি বের করে ওয়াটসনকে দিলেন। ওয়াটসন পড়তে লাগলো। তখন সিরাজ তাকে স্মরণ করে দিল এই পত্রের শেষের দিকের অংশটা একটু পড়তে। সেই শেষের দিকের অংশটি কি লেখা আছে? ওয়াটস পড়ে শোনাচ্ছে। আই নো অ্যাকোয়েন্টস ইউ দ্যাট দ্য রিমাইন্ডার অফ দ্য ট্রুপস হুইচ শুড হ্যাভ বিন হিয়ার লং সিন্স অ্যান্ড হুইচ আই হেয়ার দ্য colonel told you he expected will beat at Calcutta in a few days, that in a few days more I shall dispatch a vessel for more ship and more troops, and that I will kindle such a flame in your country as well the water in the Ganges will not be able to extinguish. সিরাজ, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। এবার সিরাজ কি করলেন? মুন্সিজিকে এই যে পত্রটি ইংরেজিতে লেখা আছে এর যে মানেটি হবে সেটা সবাইকে বুঝিয়ে বলতে বললেন। মুন্সি পত্র লইয়া বাংলার তর্জমা করে শোনালেন। অর্থাৎ মুন্সিজি এইবার তার দায়িত্ব পালন করলেন। তিনি এটিকে বাংলায় রূপান্তরিত করে সবাইকে বোঝালেন। মুন্সিজি কি বলছেন? মুন্সি, কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলকাতায় পৌঁছবে। আমি সত্তর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যা গঙ্গার সমস্ত জল দিয়াও নেভানো যাবে না। সিরাজ, ওয়াটস, এ ভীতি প্রদর্শনের অর্থ কি? দেখো এই পত্রটিতে তাহলে কি দেখা গেল? এই পত্রটিতে দেখা যাচ্ছে ইংরেজরা শীঘ্রই বলছে যে সৈন্য নিয়ে কলকাতায় পৌঁছবে এবং তারা তাড়াতাড়ি মাদ্রাজে জাহাজ পাঠিয়ে সৈন্য পাঠিয়ে সংবাদ দেবে বাংলায় তারা কি করবে? আগুন জ্বালাবে। অর্থাৎ বাংলায় তারা এমন হিংসা ছড়াবে, যুদ্ধ লাগাবে, সেই যুদ্ধের আগুন বাংলার সমস্ত গঙ্গার জল দিয়ে নেবানো যাবে না। অর্থাৎ কোম্পানির যে সন্ধি তাতে যে শান্তির যে চুক্তি হয়েছিল সেই শান্তি তারা তারা গোপনে ষড়যন্ত্র করছে যে বাংলায় কীভাবে তারা হিংসা ছড়াতে পারে, বাংলায় কীভাবে তারা দখল করতে পারে, বাংলায় কীভাবে তারা যুদ্ধ বাঁধাতে পারে। ওয়াটস, অ্যাডমিরাল এ কথা লিখেছেন কেন আমি বুঝি না, কিন্তু ওয়াটস এখানে বলছেন এই ষড়যন্ত্রের জন্য সে দায়ী নয়, সে কিছুভাবেই কোনোভাবেই এই ষড়যন্ত্রের কথা জানেন না। সিরাজ বুঝিয়ে দিচ্ছে আমি। মুন্সিজি ওয়াটসের পত্র। ওয়াটস যে এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত আছে সেটা কিন্তু সিরাজ জানতে পেরে গিয়েছেন। ওয়াটস এখানে নিজেকে আড়াল করার চেষ্টা করছিল যে সে এই ষড়যন্ত্রের কোনো কারণ জানে না, কিন্তু সিরাজের কাছে সমস্ত প্রমাণই আছে। কারণ কর্নেল অ্যাডমিরাল যেমন ওয়াটসকে পত্র দিয়েছেন তেমনি ওয়াটসও কিন্তু পত্রের মাধ্যমে তার মতামত বা এই ষড়যন্ত্রের কথা কিন্তু অ্যাডমিরালকে জানিয়েছেন। তা মুন্সিজি আর একখানা পত্র নিয়ে আসলেন। মুন্সি পত্রখানা বাহির করিলেন। আপনি পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে নিন। ওয়াটসকে পত্র দেখাইল। বলতে পারে যে তোমার হাতে লেখা নয়। অর্থাৎ মুন্সিজি এবারে যে পত্রটি নিয়ে আসলো সেই পত্রটি ওয়াটসকে হাতে দিল না, কারণ এই পত্র হাতে পেয়ে সেই পত্রটিকে যদি নষ্ট করে ফেলে সেই জন্য তাকে একবার পরখ করে দেখে নিল এই পত্রটি লেখা কি তার হাতের লেখা। ওয়াটসন কি বললেন? হ্যাঁ, আমি লিখিয়াছে। দেখো এই যে লিখিয়াছে, আমি আগেই বলেছি ইংরেজরা একটু কথা বলতো যে বাংলা শিখেছে একটু তাদের কথার মধ্যে আলাদা টান ছিল, তাই এটা আমি লিখিয়াছে। সিরাজ, পড়ুন মুন্সিজি। মুন্সি, ইট ইজ ইম্পসিবল টু রিপ্লাই আপন দ্য নবাব অ্যান্ড ইট উইল বি ওয়াইজ টু অ্যাটাক চন্দননগর। নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। দেখো তারা কি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বলছে চন্দননগর তারা আক্রমণ করবে। এ বিষয়ে তারা নবাবের উপর নির্ভর করবে না, নবাবের কোনো মতামত নেবে না। অর্থাৎ চন্দননগরে বাণিজ্য কুঠি বসিয়েছে কারা? ফরাসিরা। সেই ফরাসিদের উপর কিন্তু এরা আক্রমণ করবে, এই ষড়যন্ত্রে তারা লিপ্ত হচ্ছেন। আর এই ষড়যন্ত্রের কথা নবাব জানতে পেরে গিয়েছেন। সিরাজ, তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরও পরিচয় চাও? জেনে রেখো, তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীরা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্ব, কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। তুমি ওয়াটস, তুমি আমারই
দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো, কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো তার শাস্তি কি? ওয়ার্ডস, পানিশ মি, ইয়োর এক্সেলেন্সি, ইফ ইউ উইল, আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি। ওয়ার্ডস বলছে কি, আমাকে শাস্তি দিন জাহাপনা, আপনি যা চান তাই করুন, কিন্তু আমি আপনাকে বলবো যে আমি শুধুমাত্র আমার দায়িত্বটুকুনি পালন করেছি। সিরাজ, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সদ্ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে, তাহলে কোম্পানির প্রতিনিধি হিসেবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেবো, তোমাকে নয়, আর তাও এখন নয়। যাও। ওয়ার্ডস, ফেয়ারওয়েল ইয়োর এক্সেলেন্সি। তাহলে সিরাজ কি বললেন? এই মুহূর্তে তিনি ওয়ার্ডসকে তার দরবার থেকে তাড়িয়ে দিলেন, তিনি আর তাকে রাখবেন না। এরপরে তিনি কি জানিয়ে দিলেন তাকে, যদি এখনও তিনি কোনো ইংরেজ প্রতিনিধিকে রাখতে চান, সেটা ইংরেজরা যদি তার সঙ্গে সৎ ব্যবহার করে, তাহলে অন্য কোনো ভালো কোনো ইংরেজ প্রতিনিধিকে তিনি রাখতে পারেন, কিন্তু ওয়ার্ডসকে তিনি আর রাখবেন না। ওয়ার্ডসকে তিনি তার সভা থেকে চলে যেতে বললেন এবং এখান থেকে তিনি তাকে বিতাড়িত করলেন। ওয়ার্ডসও তাকে সম্মান জানিয়ে বলল, আমি চলে যাচ্ছি, এবং ওয়ার্ডস সেখান থেকে চলে গেলেন। দেখো, আমাদের এই নাটকটির যে অংশটুকুনি আমাদের পাঠ্য আছে তা 11টি পাতা। তা 11টি পাতার আলোচনায় একটি ভিডিওতে করা সম্ভব নয়, তাই আমি চাইছি এই নাটকটিকে তোমাদের সাথে কয়েকটি পাঠের মাধ্যমে আলোচনা করতে। তা আজকের আলোচনাটি আর দীর্ঘায়িত না করে আমি আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত করতে চাইছি। তোমরা নেক্সট অংশটি আমার পরবর্তী ভিডিওতে দেখার জন্য অপেক্ষা করবে। খুব শীঘ্রই আমি নেক্সট পার্টটি তোমাদের সামনে নিয়ে হাজির হব। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমরা এই আজকের যে আলোচনার অংশটি সেটিকে বুঝতে পেরেছ। আজকের যে আলোচনার যে পূর্ব সূত্র কথা, সেগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে তোমরা শুনবে। সেই আলোচনার অংশটি তোমরা নোটস করে নেবে, এটি তোমাদের ইতিহাসের অংশও লাগবে, আর আমাদের পাঠ্য অংশটিকে বুঝতে গেলেও তোমাদের সেটা লাগবে। তাই তোমরা খুব মনোযোগ দিয়ে সেই অংশগুলিকে নোটস করে নেবে। এরপরে বলবো, তোমাদের যদি আমার আলোচনার কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয়ে থাকে, সেটি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে দ্বিধাবোধ করবে না। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সেটিও তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। তোমাদের সকলকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।